আইনজীবীরা মেধায় এবং মননে অনেক পিছিয়ে পড়ার কারণে ট্রেন্ডটা দেখা যাচ্ছে। আগে যেমন বিচারক নিয়োগ হতো 70% আইনজীবীদের মধ্য থেকে, কারণ তখন মেধাবী ওরকমভাবে বিচারক নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি অনেক আইনজীবী ছিলেন, এবং নিম্ন আদালতের বিচারককে প্রায় 30% নিয়োগ হতো। কিন্তু এখন কিন্তু অনেকটা সমান সমান কিংবা একেবারে কাছাকাছি। তার মানে এটা আমরা আইনজীবী হিসেবে এটাও আমাদের একটা ব্যর্থতা যে আমরা আসলে মেধাবী আইনজীবী তৈরি করতে পারি নাই, যোগ্যতা সম্পন্ন আইনজীবী তৈরি করতে পারি নাই। আর তাদের ট্র্যাক রেকর্ডটা খুঁজলে দেখা যাবে ওদের পচা গন্ধ। তারা হয়তো পেশাদারিত্বের ক্ষেত্রে, সততার ক্ষেত্রে তারা ওই মানটা বজায় রাখতে পারেননি। কারণ উচ্চ আদালতের একজন বিচারক যিনি আসীন হবেন, শুধুমাত্র তার মেধা মননের পাশাপাশি তার সততারও দেখা হবে, তার আর্থিক মানে সঙ্গতি আছেন কিনা সেটাও দেওয়ার। কারণ বিচারকের সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগের কিংবা আপিল বিভাগের সুপ্রিম কোর্টের বিচারকরা কিন্তু শুধুমাত্র চাকরি করেন না, তারা একটা প্রাতিষ্ঠানিক পদ হোল্ড করেন। তারা বিচার কার্যে নিযুক্ত একজন ব্যক্তি, তাদের কিন্তু চাকরি না। এই চাকরি যখন না হবে তখন ওই জায়গায় দিয়ে আপনি রাষ্ট্রের সেবার মনোভাব নিয়ে যেতে গেলে আপনাকে যে সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো থাকা দরকার সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাবসেন্ট দেখি। বাট আমি আবারও বলি, যে প্রক্রিয়ার মধ্যে হচ্ছে সে প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে বেস্ট অফ দ্য বেস্ট আমাদেরকে বাছাই করতে হবে। সে উচ্চ আদালতের নিয়োগের ক্ষেত্রেই হোক না কেন, নিম্ন আদালতের ক্ষেত্রেই। একটা মানুষ পরবর্তীতে কি অন্যায় করবে কিংবা কি অপরাধ করবে সেটা যেমন আমরা প্রেডিক্ট করতে পারি না, কিন্তু তার কিন্তু আমরা কিছুটা আঁচ করতে পারি। কারণ আপনি যদি একা সবসময় যদি নিচে থেকে শুরু করে যদি টাউটিং, ঘুষ, দুর্নীতি, লাইনবাজি করে যদি উকালতি পেশা করেন, তা আপনি জজে এর চেয়ে ভালো কী করবেন? এর চেয়ে ভালো কিছু করতে পারবেন না। তো সুতরাং আপনার ডে ওয়ান থেকে আপনার দেখতে হবে যে আপনি কীভাবে নিজেকে গড়ে তুলেছেন। এবং আমি মনে করি যে বিচারক নিয়োগের ক্ষেত্রে ইতিপূর্বে যে সমস্ত বিচারক নিয়োগ হয়েছিল এই অধ্যাদেশ জারির পূর্বে, আগের দিনের প্রধান বিচারপতিরা তারা অনেক খোঁজখবর নিয়ে, আমাদেরকেও অনেক সময় সিনিয়রদের কাছে খোঁজখবর নিয়ে একজন ব্যক্তিকে নিয়োগ দিতেন।